তোমরা ভালো আছো সবাই নিশ্চয়ই, আমিও ভালো আছি। আর আমরা গত 2 দিন মনে হয় ক্লাস করতে পারিনি, কারণ অফিসিয়াল সমস্যা, মিটিং ছিল। মিটিং এর জন্য ক্লাস টাইমে আমরা আসতে পারি, দুঃখিত। আর এই ক্লাসটা শনিবারের দিকে তোমাদের আমি ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা করছি, যে একটা ক্লাস মিস হয়েছে। তোমরা শুরু করি ক্লাসে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অনলাইন ক্লাস কেমিস্ট্রি 65913 প্রথম সেমিস্টার। আজকে 8ম ক্লাস করব আমরা। আবহাওয়া নীতি বলেছি, এটা আমরা যদি ওই দিন আলোচনা করেছি, তারপর একটু এটার সাথে রিলেটেড যেহেতু আছে, ওই দিন আরেকবার আলোচনা করছি। এটা আবহাওয়া নীতিটা ছিল পরমাণুর পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পায়, ইলেকট্রন সমূহ ততই একে একে বেশি শক্তি সম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করতে থাকে। তো ইলেকট্রন সমূহ প্রথমে আমরা নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমশ উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, এটা আমরা ওইদিন পড়েছি। তারপর ওটা নতুন করে আলোচনা করছি না, পড়া হয়ে গেছে। যে আমরা শক্তির ক্রমের ছকটা, আমরা শুধু এখানে কিছু ব্যাখ্যা ছিল যে উপরের অরবিটালে শক্তির ক্রম অনুসারে দেখা যাচ্ছে যে সবচেয়ে কম শক্তি সম্পন্ন অরবিটাল হচ্ছে 1s। এই শক্তির ক্রমটাই ব্যাখ্যা করার জন্য আমরা এই যে এটা লিখছিলাম, 1s less than 2s less than 2p, 3s 3p, 4s 3d 4p, এভাবে চলতেই থাকবে এবং 8s পর্যন্ত যাবে। এখন এইটার আমরা মনে রাখার সুবিধার্থে এই ব্যাখ্যাটা আমি সেদিন দিতে পারছিলাম না সময়ের অভাবে। মনে রাখার সুবিধার্থে আমরা বলেছিলাম os 2s p's p's dp's dp's proofs of dp's, এটার ব্যাখ্যা দেবো আজকে আমরা। তাহলে এটা কি বললাম, os 2s p's p's dp's dp's proofs of dp's, এটা আমরা ব্যাখ্যা দেবো। এই যে os বলতে 1s, 2s বলতে 2s, p's বলছি, p's বলতে হলো p আর s। কিন্তু p প্রথম শুরু হবে 2 থেকে, s শুরু হবে 1 থেকে, d শুরু হবে 3 থেকে, আর f শুরু হবে 4 থেকে। অরবিটাল গুলোর প্রধান কোয়ান্টাম সংখ্যার মানটা সামনে এই s এর জন্য 1 থাকবে, p এর জন্য প্রথমে 2 থাকবে, d এর জন্য 3 থাকবে, আর f এর জন্য 4 থাকবে। তো যেহেতু এদিকে সামনে 1s 2s গেছে, এর আগে p ছিল না, প্রথম p, তাই এটা হচ্ছে 2p। 2s গেছে, তাই পরেরটা হয়েছে কত, 3s। এরপর আবার ps, তাহলে p গেছে 2p, তাই হচ্ছে এটা কত, 3p। s গেছে 3s, তাহলে এটা হবে কত, 4s। তারপর ছিল dp, তা dps, d প্রথম d, এর আগে কিন্তু কোথাও d ছিল না, তাই হচ্ছে কি 3d। p, এই দেখো 3p গেছে, তাহলে এটা হচ্ছে 4p। s গেছে দেখো 4s, এটা 4s, তাই এটা হচ্ছে কত, 5s। আবার dp ছিল dps, তাহলে d গেছে এর আগে 3d, তাহলে এটা হচ্ছে 4d। p গেছে হলো 4p, তাই হচ্ছে 5p। s গেছে 5s, তাই হচ্ছে 6s। এরপরে ছিল ফুডু, ফুতে ফয়ের ইস্যুতে f, ডয়ের ইস্যুতে d, আর p পতে হলো p। f শুরু হবে কত, f অরবিটাল প্রথম কোয়ান্টাম সংখ্যার মানটা কত থেকে শুরু হবে, 4 থেকে। f কিন্তু এর আগে ছিল না, তাই হচ্ছে কত, 4, প্রথম 4f। d গেছে দেখো 3d 4d, তাই এটা হচ্ছে 5d। p গেছে কত, 5p, তাই হচ্ছে 6p। তারপর সব s f, মানে s f। s গেছে দেখো আমাদের 6s, তাই এটা হচ্ছে কত, 7s। তারপরে f গেছে 4f, তাই এটা হচ্ছে কত, 5f। dps দেখো dps, তার d গেছে প্রথমে এর আগে কত, 5d, তাই এটা হচ্ছে কত, 6d। p গেছে 7p, 7p কেন হলো, কারণ এর আগে হচ্ছে 6p, তাই হচ্ছে 7p। s গেছে 7s, আর এই পরে সর্বশেষ হচ্ছে 8s। অর্থাৎ কি বোঝা গেল তাহলে আমাদের, যে অরবিটাল গুলোর সহজে মনে রাখার জন্য আমাদের এই টেকনিকটা মনে রাখতে হবে, os 2s p's p's dp's dp's proofs of dp's, এগুলার ব্যাখ্যা দিলাম আমরা। এখন এটাকে আমরা এখন ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি করে প্রয়োগ করব সেটা আমরা এখন দেখব। বুঝা গেছে? তাহলে সেন্টেন্সটা মনে রাখো, os 2s p's p's dp's dp's proofs of dp's। আমরা দেখে নিই আরেকবার। এই যে os 2s p's p's, এই যে os বলতে 1s, 2s বলতে 2s। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 2s বলতে হলো 2s, p's বলতে p আর s, আবার p's বলতে ps, dp's বলতে dps, আবার dp's dps, প্রুফ মানে হলো f dp, সব মানে sf, আর dp's হলো dps। বুঝা গেছে?
এই যে এটা দিলাম আমরা। এখন আমরা আরেকটু জেনে নিই আগে অরবিট কাকে বলে, জানা আছে কারো? যদি বলেছিলাম অরবিট কাকে বলে বলো, মনে আছে? নাই। অরবিট হলো বাংলা বলি আমরা কক্ষপথ, অর্থাৎ বোরের মতবাদ অনুসারে যে সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান থাকে সেই সুনির্দিষ্ট কক্ষপথ গুলাকে বলা হচ্ছে তোমার কি, ইংরেজি বলা হচ্ছে অরবিট, বাংলায় বলা হচ্ছে তোমার কি কক্ষপথ, শেল বা তোমার শক্তি স্তর বলা যাবে। বোঝা গেছে? এই যে এখানে কয়টা কক্ষপথ আছে, একটা দুইটা তিনটা, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 অর্থাৎ তিনটা কক্ষপথ। বোঝা গেছে? এই যে অরবিট আমরা দেখাচ্ছি কক্ষপথ। এখন অরবিট এই সংজ্ঞাটা দেখো, বোরের মতবাদ অনুসারে যে সুনির্দিষ্ট বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে সেই বৃত্তাকার পথগুলোকে বলা হচ্ছে অরবিট বা শক্তি স্তর বা কি কক্ষপথ। বোঝা গেছে? এরপর আসি অরবিটাল। অরবিটাল কি? আমি বলেছিলাম যে অরবিটাল হলো তুমি কোথায় আছো এখন, ক্লাসে না থাকলে কোথায় থাকতা, বাসায় না থাকলে কোথায় থাকতা, মামার বাড়ি, খালার বাড়ি, ফুপুর বাড়ি ইত্যাদি। তাহলে তুমি কিন্তু রাস্তায় সবসময় থাকো না, নির্দিষ্ট একটা অবস্থানে সবসময় অবস্থান করতেছো। এই যে সম্ভাব্য অবস্থানগুলো আমরা বললাম, অথবা মার্কেটেও থাকতে পারো, কিন্তু রাস্তায় সবসময় থাকি না। রাস্তায় শুধু যাওয়া আসার সময় যেটুকু সময় ব্যয় হয় সেটুকু সময় আমরা রাস্তায় থাকি, বাকি সময় আমরা নির্দিষ্ট একটা প্লেসে অবস্থান করি। তাহলে অরবিটের মধ্যে কিছু নির্দিষ্ট এলাকায় ইলেকট্রন গুলো বেশি সময় ধরে অবস্থান করে, যে এলাকাগুলোতে বেশি সময় ধরে ইলেকট্রন গুলো অবস্থান করে সেই অবস্থানগুলোকে বলা হচ্ছে তোমার কি অরবিটাল। অরবিটাল একটা তরঙ্গ ফাংশন। দেখেন আমরা এই যে অরবিটাল গুলোর আকৃতি, এটা হলো পি অরবিটাল, এটা হলো এস অরবিটাল। এটা পি অরবিটালের তিনটা আমরা ঘর বলেছিলাম, তাহলে একটাকে এক্স অক্ষ বরাবরটা শুধু দেখানো হয়েছে একটা, তাহলে এইটাতে তিনটাই দেখানো হয়েছে, পি এক্স পি ওয়াই আর একটা হবে পিজেড, এখানেও তিনটা দেখানো হয়েছে শুধু খালি ভিন্ন ভিন্ন দিকে। এটা কিন্তু ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক মানে কি? শূন্য অবস্থিত, শূন্য অবস্থিত। বোঝা গেছে? আমরা নর্মালি একটা বস্তুকে যদি রাখি তাহলে কোন একটা অবলম্বনের সাথে ঝুলায় রাখতে হবে। তাহলে ওই ঝুলায় রাখলেও, যেমন ফ্যানটা কোথায় আছে বলো তো? ছাদের নিচে যদি বলো তাহলে উত্তরটা অ্যাকুরেট হবে না। হবে কিভাবে? যে দক্ষিণ বা উত্তর ওয়াল থেকে 5 হাত দক্ষিণে, পূর্ব বা পশ্চিম ওয়াল থেকে যেখানে একটাকে বেছে নিবা, পশ্চিম ওয়াল থেকে 3 হাত পূর্বে, তারপরে নিবা যে 7 থেকে 1 হাত নিচে। তাহলে এটা তিনটা মানে তিনটা বাহু লাগতেছে, মানে কক্ষপথ যেটা বলা হচ্ছে, এই কক্ষপথ তিনটা, এক্স ওয়াই জেড। তাহলে এই এক্স ওয়াই জেড কক্ষপথ গুলোর সাপেক্ষে যে একটা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় সেটা হলো ত্রিমাত্রিক অবস্থান বলা হয়। মানে মাত্রা থাকে তিনটা, অক্ষরেখা তিনটা। তাহলে এই এই পি অরবিটাল আকৃতি মোটামুটি ডাম্বেল আকৃতি। ডাম্বেল কি জিনিস? ওই যে বাদাম বা ইত্যাদি যারা ফেরিওয়ালা করে বাচ্চাদের আকর্ষণ করার জন্য এরকম ডুগডুগি বাজায়, সেই ডুগডুগিটাই হলো তোমার কি ঘোরার সময় যে অবস্থানটা মানে যে আকারের হয় সেটাই হলো তোমার কি ডাম্বেল। এটাই সেই ডাম্বেল। বুঝা গেছে? তাহলে দেখি আমরা অরবিটালের আরো কিছু দেখে নেই। এই যে এস অরবিটাল, পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পিজেড, এটাকে ভেঙে ভেঙে আলাদা করে দেখানো হয়েছে। এখানে তিনটে আবার একসাথে রঙিন করে দেখানো হয়েছে বোঝার স্বার্থে। এই পাশে দেখো আরো দেখানো হয়েছে পি এক্স পি ওয়াই পিজেড। অক্ষরেখা বাকিগুলোতে আছে কিন্তু এখানে দেখানো হয়নি বোঝার সুবিধার্থে। পি এক্স পি ওয়াই পিজেড তিনটা আলাদা করে, কিন্তু একসাথে যুক্ত থাকলে এই যে এরকম হবে, এই যে এরকম হবে। ওকে, তাহলে অরবিটালের সংজ্ঞাটা, অরবিটাল একটি তরঙ্গ ফাংশন বলেছি। পরমাণুর ইলেকট্রনের কক্ষপথের সব এলাকায় ইলেকট্রন সবসময় অবস্থান করে না, কিছু নির্দিষ্ট এলাকায় ইলেকট্রন সবচেয়ে বেশি অবস্থান করে। যে এলাকায় ইলেকট্রন বেশি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই এলাকাগুলোকেই বলা হচ্ছে তোমার কি অরবিটাল। অরবিটাল চারটা, এস পি ডি এফ। আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ার সময় গেলে পড়েছিলাম। এস তে শার্প, পি তে প্রিন্সিপাল, ডি তে ডিফিউজ, এফ তে ফান্ডামেন্টাল। এই চারটাই হলো তোমার কি অরবিটাল। এখন অরবিট ও অরবিটালের পার্থক্য তোমাদের এখন নিজেরাই, এটা বাসার কাজ থাকলো তোমরা নিজেরাই করবে, না পারলে আমি হেল্প করবো, এখন করতেছি। প্রথমে সংজ্ঞা অরবিটাল। অরবিটাল হলো কক্ষপথ, আর অরবিটাল হলো অরবিটের মধ্যে কিছু নির্দিষ্ট এলাকা, সেটা হলো অরবিটাল। অরবিট অরবিট বলতে কে এল এম এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। কে মানে প্রথম কক্ষপথ, এল মানে দ্বিতীয় কক্ষপথ, আর অরবিটাল গুলো এস পি ডি এফ। একটা প্রথম কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কয়ার। n মানে প্রথম, মানে n এর মানে 1 হলে প্রথম কক্ষপথ, 2 হলে দ্বিতীয় কক্ষপথ, এভাবে।
আর এসপিডিএফ, এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টি, পি এর 6টি, ডি এর 10টি, এফ এর 14টি। এগুলো তোমরা এখান থেকেও দেখতে পারো। তারপরে আকার বলছে, অরবিটাল আকার সাধারণত গোলাকার, আর অরবিটাল গুলো আকৃতি আমরা দেখলাম, এস অরবিটাল গোলাকার, পি অরবিটাল অনেকটা ডাম্বেল আকৃতি ইত্যাদি। এগুলো তো বলেই দিলাম, কে এল এম এন ও পি, আর এগুলো এসপি ডিএফ। আর অরবিট সমূহ সাধারণত প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর সাথে সম্পর্কিত, আর অরবিটাল গুলো তোমার কি এন ছাড়াও সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সাথেও তোমার কি সম্পর্কিত। এই হলো 4টা পার্থক্য দিলেই 2 মার্ক অ্যান্সার ফুলফিল। এবার এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা করার চেষ্টা করব। প্রথমে সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে 11 দেখো, আমরা লিখছি দেখো 1s মানে অস, 2s আবার পিস, তাহলে এখান পিস পর্যন্তই লাগবে, আমাদের বাকি আর লাগবে না। তাহলে 1s 2s, পি গেছে প্রথম পি তাই হচ্ছে 2p, আর s গেছে 2s তাই হচ্ছে এটা কত 3s। এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা কত? 2। তাহলে এস যেখানেই দেখবো আমরা সেখানেই লিখবো পাওয়ারের মতো করে ডান দিকে ইলেকট্রন সংখ্যাটা 2। এটাও এস তাই এটা 2, পি 6, হিসাব করবো আবার 11 হয়ে গেল কিনা, তাহলে 6 2 8 আর 2 10, তাহলে আর থাকে একটা, তাই এখানে একটা অবশিষ্ট ইলেকট্রনটা দেখানো হয়েছে। এটা হলো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। বোঝা গেছে? জি স্যার। ওকে, এরপরে আসি আমরা ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা তো 17, একই রকম অস 2 পিস, আবার পিস পি খালি লাগছে, এস লাগেনি, আমাদের এস লিখিনি। তাহলে 1s 2s, পিস বলতে প্রথম পি 2 আর এস গেছে 2 তার 3s, তারপরে পিস হতো পি আমরা লিখছি, এস লিখিনি, এস লাগেনি। তাহলে এস অরবিটাল তাই 2, আবার এস অরবিটাল 2টি ইলেকট্রন, পি অরবিটাল 6টি, এস অরবিটাল 2টি। এখন হিসাব করে আমরা 2 দিয়ে 4, 6 4 10 দিয়ে 12, আর 5টা লাগে, 12 5 17, তাই এখানে 5টা। ক্যাপাসিটি 6টা, কিন্তু ইলেকট্রন তো আর নাই, তাই এখানে 5টা দেওয়া হয়েছে। এরপর ক্রোমিয়াম, ক্রোমিয়াম হলো 24, এটা একটা ব্যতিক্রম, ব্যতিক্রমটা মনে রাখো। অস টু পিস পিস এভাবে সাজানো হয়েছে, এই জায়গায় ব্যতিক্রম একটা। এখানে কথা বলা হয়েছে অর্ধপূর্ণ অরবিটাল এবং পূর্ণ অরবিটাল সবচেয়ে বেশি স্থায়ী হয়, তাই এস এবং পি বাদে বাকি যে অরবিটাল ডি আর এফ এর ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি ডি এবং এফ অরবিটালের অর্ধপূর্ণ বা পূর্ণতা পূরণ করতে একটি ইলেকট্রন কম থাকে, তাহলে পরের শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ধার করে তার অর্ধপূর্ণতা বা পূর্ণতা পূরণ করবে। কথা বোঝা গেল? তাহলে এস আর পি বাদে ডি আর এফ, ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টি? ডি অরবিটালের 10টি, এফ অরবিটালের হ্যাঁ এফ অরবিটালের 14টি। হ্যাঁ 14 এর অর্ধেক কত? 7, আর 10 এর অর্ধেক কত? 5। তাহলে 5, তাহলে ডি তে 5টাও হতে পারে 10টাও হতে পারে। যদি 5টা অথবা 10টা পূর্ণ করতে একটা ইলেকট্রন কম থাকে, তাহলে পরের শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন ধার করে তার অর্ধপূর্ণতা বা পূর্ণতা পূরণ করবে ডি আর এফ এর ক্ষেত্রে। এখানে লক্ষ্য রাখো, এখানে 2, এখানে 2, এখানে 6, 6 4 10, এখানে 2, এস অরবিটাল আমার 2, পি অরবিটাল 6, তাহলে 18 হয়ে গেছে। 18 আর ইলেকট্রন আছে 24 থেকে 18 মধ্যে 6। এখানে নিয়ম অনুসারে 2 হওয়ার কথা, এখানে নিয়ম অনুসারে 2 হওয়ার কথা, আর এখানে 4 হওয়ার কথা, তাই না? 2 আর 4, 4 দিয়ে 6টা হয়ে গেল, 18 6 24 হতো। কিন্তু এখানে 5টা দেওয়া হয়েছে কেন? কারণ ডি অরবিটালের 5টা পূর্ণ করতে 4 আছে, 5টা পূর্ণ করতে কয়টা লাগবে? একটা। আমরা বলেছি অর্ধপূর্ণ অরবিটাল বা পূর্ণ অরবিটাল বেশি স্থায়ী, তাই এটা হলো 4 নাম্বার কক্ষপথ, এটা হলো 3 নাম্বার কক্ষপথ। তাহলে এই পরের কক্ষপথ থেকে ইলেকট্রন ধার করে তার অর্ধপূর্ণতা পূরণ করছে, তাই এখানে হয়েছে 5, এখানে হয়েছে 1। নিয়ম অনুসারে এখানে হওয়ার দরকার ছিল 2, এখানে 4, কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন ধার করে তার অর্ধপূর্ণতা পূরণ করছে, তাই 3D হয়েছে 5 আর 4s এর ক্ষেত্রে হয়েছে 1। বুঝা গেছে? জি স্যার। এরপরে আসি আমরা আয়রন। আয়রনের দেখো এইটা নিয়ম অনুসারে শুধু ব্যতিক্রম 2টা, 36 পর্যন্ত পারমাণবিক সংখ্যা যে সমস্ত মৌলের, তাদের ক্ষেত্রে 2টা ব্যতিক্রম, একটা ক্রোমিয়াম আর একটা কপার। আমি দুইটাই এখানে দেখাচ্ছি, দুইটাই দেখাচ্ছি। আয়রন 26, এটা অস টু স্পিস এভাবে সাজাইছে ডি পর্যন্ত। এস অরবিটাল 2টি, এস অরবিটাল আবার 2টি, পি অরবিটাল মানে 6টি, ডি অরবিটাল এস অরবিটাল 2টি, পি অরবিটাল 6টি, এস অরবিটাল 2টি।
হিসাব করি 10, এখানে 10 20, তা আর থাকে 6টি, তাই ডিতে হয়ে গেছে 6টি। ডি এর ক্যাপাসিটি 10 কিন্তু ইলেকট্রন আছে 6টা, তাই এখানে হয়েছে 6। এটা কোনো ব্যতিক্রম নাই। এবার আরেকটা ব্যতিক্রম পাওয়া গেছে আমাদের। একই রকম সাজানো হয়েছে ওই পর্যন্তই, ডি পর্যন্তই। 1s 2 হয়েছে দুইটা ইলেকট্রন, এটাও এস অরবিটাল দুইটা ইলেকট্রন, পি অরবিটাল 6টি, এস অরবিটাল 2টি, পি অরবিটাল 6টি। এখান থেকে হিসাব করি 10 12 6 18, 8 থাকে 29টা, হয়তো কয়টা লাগে? আমরা কত হিসাব করলাম? 10 12 12 6 18, 18 আর 11 29, তাই না? তাহলে 11টা। কিন্তু নিয়ম অনুসারে এস এ কয়টা হওয়ার দরকার? 2টা। আর ডি এ হওয়ার দরকার 9টা। 2 আর 9 11। কিন্তু ডি অরবিটালে ইলেকট্রন ক্যাপাসিটি হলো 10, তাহলে 10টা পূর্ণ করতে কয়টা ইলেকট্রন দরকার? একটা। তাই এখান থেকে 4 নাম্বার কক্ষপথে একটা ইলেকট্রন ধার করে তার পূর্ণতা পূরণ করছে, তাই এখানে হয়েছে 10, এখানে হয়েছে কত? 1। তাহলে এইটা ব্যতিক্রম। আর ক্রোমিয়াম আর একটা ব্যতিক্রম, আর ব্যতিক্রম নাই 34 পর্যন্ত। জিঙ্ক একই রকম 30টা, তাই এখানে আর একটা তো কম ছিল, একটা দেওয়া হয়েছে, এটা ডি তো 10টা থাকবেই। এই হলো আফবাউ নীতি অনুসারে এই মানে কয়েকটা মৌলের ইলেকট্রন বিন্যাস। বুঝা গেছে? এখন তোমাদের বাড়ির কাজ থাকবে এগুলোই, যে তোমরা, আমি হয়তো এইগুলা লিখে দেবো না, তোমাদের এইগুলা লিখতে বলবো। এরকম আরো কয়েকটা উদাহরণ তোমরা দেখে নিবা বইয়ে, আমি সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস লিখতে বলবো। ওকে, এবার সে হুন্ডের নীতি। হুন্ড কি বলছে? আমরা বলছিলাম এস অরবিটালের ঘর কয়টি? একটি। পি অরবিটালের ঘর হলো 3টি, ডি অরবিটালের ঘর হলো 5টি, আর এফ অরবিটালের ঘর হলো 7টি। আর একটা ঘরে ইলেকট্রন থাকতে পারে কয়টি? 2টি করে। তাই এস অরবিটালে একটা ঘর আছে 2টি ইলেকট্রন, পি অরবিটালে 3টি ঘর আছে 3 গুণ 6টি ইলেকট্রন, ডি অরবিটালে 5টা ঘর 5 দুগুণ 10টি ইলেকট্রন, এবং এফ অরবিটালে 7টা ঘরে 7 দুগুণ 14টা ইলেকট্রন সর্বোচ্চ ধারণ করতে পারে। এখন হুন্ড বলছে, যেমন তোমাদের বাসায় 3টা ঘর আছে, তোমরা যে ঘরে শো সেগুলো ঘর বাদ দিয়ে আর অতিরিক্ত 3টা ঘর আছে। ওই বাসায় 3 জায়গা থেকে 3 রকম মেহমান আসলো এবং 3 জন কেউ কাউকে চেনে না। সেই ক্ষেত্রে ওই মেহমানদের কিভাবে তোমরা রাত্রিবেলা থাকতে দিবে? বলো দেখি, একজন বলো। 3টা ঘরে 3 জনকে থাকতে দেব। সুন্দর উত্তর। এটাই বলছি হুন্ড, যে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালে একটা করে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন প্রবেশ না, ওয়ালাইকুম আসসালাম, যাও কি বললাম, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন একটা করে যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কখনোই 2টি করে একটি ঘরে ইলেকট্রন প্রবেশ করবে না। এটাই হলো হুন্ডের নীতি। তার মানে আমরা তো এভাবে সুইটে দিতে পারতাম, একটা ঘরে 2 জন আর একটা ঘরে 1 জন, পারতাম তো, কিন্তু এটা দেওয়া যাবে না। ঘর ফাঁকা আছে, তাই আমাদের আলাদা আলাদা ঘরেই থাকতে দিতে হবে। দেখি আমরা ব্যাখ্যাটা। এই যে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালে একটি করে ইলেকট্রন প্রবেশ না করে কখনো কোনো অরবিটালে 2টি করে ইলেকট্রন প্রবেশ করবে না, ইহাই হুন্ডের নীতি। আমরা ব্যাখ্যা দিই, ব্যাখ্যাতে বলবো। যেমন নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হলো 7, 1s 2s, এই পি অরবিটালটাকে আমরা ভাগ করে দেখালাম 2px 2py আর একটা কত 2pz। অরবিটালে ইলেকট্রন বিন্যাস নিচের চিত্রের সাথে দেখাই আমরা। দেখো এই যে px, p তে 3টা থাকার কথা, 3টাকে আমরা আলাদা করে দেখাইছি 1 1 1। দেখো এই জায়গায় যদি 2টা ইলেকট্রন দিয়ে দেই আর এখানে একটা দেই, তাহলে কিন্তু এইটা ঘর ফাঁকা থাকে। এই ফাঁকা ঘর রেখে কখনোই একটা ঘরে 2টা ইলেকট্রন প্রবেশ করানো যাবে না। এটাই বলছে বিজ্ঞানী হুন্ড। এই জন্য ওনার নাম অনুসারে এই নীতিটাকে বলা হয়েছে তোমার কি? হুন্ডের নীতি। বোঝা গেছে? বোঝা গেছে? ওকে, তার মানে কি বললাম? প্রায় সমশক্তি সম্পন্ন, এটা কিন্তু 2px 2py 2pz, তার মানে এরা একই কক্ষ, মানে ঘরের 3টা অংশ শুধু, তার জন্য এদেরকে বলা আছে প্রায় সমশক্তি সম্পন্ন, মানে একটু 19-20 শক্তির পার্থক্য। তাই এই সমস্ত অরবিটালের ক্ষেত্রেই শুধুমাত্র 2টি করে ইলেকট্রন প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না একটি করে ইলেকট্রন প্রাপ্ত হয়। মানে একটা করে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপর যদি অতিরিক্ত ইলেকট্রন আসে তখন তাকে একটা করে 2টা করে ইলেকট্রন প্রবেশ করতে থাকবে। এটা হলো বিজ্ঞানী হুন্ডের নীতি। এই যে উপরে দেখাইছি আমরা আলাদা করে। এবার রাসায়নিক তুল্যাঙ্ক, পারমাণবিক ভর এবং আণবিক ভর, এগুলো আমরা এখন পড়ার চেষ্টা করব। প্রথমে হলো মৌলের তুল্য ভর। এই মৌলের তুল্য ভর, যৌগের তুল্য ভর, তারপরে আছে যৌগমূলকের তুল্য ভর, অ্যাসিডের তুল্য ভর, লবণের তুল্য ভর,
এই তুল্য ভর আমরা জানার জন্য প্রথমে তিনটা মৌলকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে, এই তিনটা মৌলের ভরকে, এবং ভরগুলো ফিক্সড করে বলে দেওয়া হয়েছে। একটা হলো হাইড্রোজেন, তার ভর হতে হবে 1.008। তারপরে আরেকটা মৌল অক্সিজেন, তার ভর ধরতে হবে 8। আরেকটা মৌল হলো ক্লোরিন 35.5। এই তিনটা ভরকে স্ট্যান্ডার্ড ধরে বাকি মৌলগুলোর এর সাথে কম্পেয়ার করে যেটা তোমার কি করা হচ্ছে সেটাই হলো তোমার কি তখন এর সাপেক্ষে তখন তুল্যভর বলবো আমরা। যখন আমরা দেখি কোন মৌলের যত ভাগ ভরের সাথে 1.008 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন অথবা 35.5 ভাগ ভরের ক্লোরিন যুক্ত হয়, অথবা কোন যৌগ থেকে উক্ত পরিমাণ বলতে ওই যে তিনটা মৌলের ভরকে আমরা বলছি, হাইড্রোজেন হলো 1.008, অক্সিজেন হলো 8 এবং ক্লোরিন হলো 35.5, এই পরিমাণ মৌলকে প্রতিস্থাপিত করতে পারে। তার মানে কি আগে ছিল যুক্ত অথবা কোন যৌগ থেকে ওই পরিমাণ মৌলগুলোকে প্রতিস্থাপিত মানে কি একজন একটা মৌল এক জায়গায় আছে, ওকে তুলে দিয়ে আরেকটা মৌল সেখানে কি যুক্ত হবে, যুক্ত হয়ে নতুন পদার্থের কি সৃষ্টি হবে, সেই বিক্রিয়াটাই হলো প্রতিস্থাপন। তাহলে হ্যাঁ, ওই প্রতিস্থাপন অক্সিজেনের তো পারমাণবিক সংখ্যাই তো 8। 8 না, আমরা এখানে ভর ধরেছি, পানির সংখ্যা হলো 8 কিন্তু ভর হলো 16, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে 8। বুঝা গেছে? এই তিনটা মৌলকে এই ভরটাকে স্ট্যান্ডার্ড ধরা হবে, এইগুলোর সাপেক্ষে আমরা বাকিগুলো কম্পেয়ার করব। ঠিক আছে? তাহলে সংখ্যাটা আবার বলি, কোন মৌলের যত ভাগ ভরের সাথে 1.008 ভাগ ভরের হাইড্রোজেন, 8 ভাগ ভরের অক্সিজেন অথবা 35.5 ভাগ ভরের ক্লোরিন যুক্ত হয়, অথবা কোন যৌগ হতে উক্ত পরিমাণ মৌলকে প্রতিস্থাপিত করতে পারে, তাহলে মৌলের সেই পরিমাণকে উক্ত মৌলের বলা হবে কি তুল্যভর। আমরা দেখি ব্যাখ্যা দিলে আমরা দেখবো আরো। দেখো, যেমন সোডিয়াম ক্লোরাইড খাবার লবণ, এটা আমরা সবাই জানি, তাই না? তাহলে সোডিয়াম ক্লোরাইড যৌগে ক্লোরিনের ভর কত? 35.5, এবং ক্লোরিনের স্ট্যান্ডার্ড ভর কত আমরা ধরেছি? ওইটাই 35.5। তাহলে এই সোডিয়ামের ভর এখানে কত আছে? একটা সোডিয়াম পরমাণু পানির ভর হলো 23। তাহলে 35.5 ভাগ ভরের ক্লোরিনের সাথে সোডিয়ামের ভর যুক্ত আছে কত? 23, এবং ক্লোরিনের স্ট্যান্ডার্ড ভর কত? 35.5। সুতরাং এই স্ট্যান্ডার্ড ভরের সাথে ওই বাকি মৌলটার যে ভর যুক্ত হয়েছে সেই ভরটাকেই বলা হচ্ছে তোমার কি তুল্যভর। কথা কি বোঝা গেল? বোঝা গেছে? হ্যাঁ না তো কিছুই বলো না। আরেকবার বুঝাই দিবেন? সারা দাও না কেন তোমরা? সারা না দিলে আমি কি করে বুঝবো যে তুমি বুঝলা কি বুঝলা না? আমি আবার বলছি, দেখো সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ যার নাম হলো খাবার লবণ, আমরা বলে থাকি আর কি খাবার লবণ। খাবার লবণের সংখ্যা হলো NaCl। এই যৌগটাতে ক্লোরিনের ভর হলো 35.5, সোডিয়ামের ভর কত? 23। এখন ক্লোরিনের স্ট্যান্ডার্ড ভর কত? 35.5ই আমরা ধরেছি, তাই না? তাহলে এই যৌগটাতে ক্লোরিনের ভর কিন্তু আছে ওই স্ট্যান্ডার্ড ভরটাই 35.5। সুতরাং এই ক্লোরিনের এই 35.5 ভাগ স্ট্যান্ডার্ড ভরের সাথে সোডিয়ামের কত ভর যুক্ত আছে? 23। সুতরাং সোডিয়ামের তুল্য ভর হবে কত? 23। বোঝা কি গেল? বোঝা গেছে? আমরা আরেকটা ব্যাখ্যা দেই। এইটা ব্যাখ্যা দিলাম কি ক্লোরিনের সাথে, তাই না? এখন যদি আমরা হাইড্রোজেন নেই, হাইড্রোজেন দিয়ে দেখাই, সোডিয়াম হাইড্রাইড, ওই মৌল কিন্তু সোডিয়ামে রাখছি। সোডিয়াম হাইড্রাইড যোগে সোডিয়ামের ভর হলো 23 আর হাইড্রোজেন ভর হলো 1.008, আর হাইড্রোজেন স্ট্যান্ডার্ড ভর কত? ওটাই 1.008। সুতরাং হাইড্রোজেনের 1.008 ভাগ ভরের সাথে সোডিয়ামের কত ভাগ যুক্ত হয়েছে? 23 ভাগ। তাহলে সোডিয়ামের তুল্য ভর কত হবে? 23। তার মানে তুমি হাইড্রোজেন দিয়ে নিলেও তোমার 23 হবে ওই সোডিয়ামের তুল্য ভর, অক্সিজেন দিয়ে নিলেও তুল্য ভর কত হবে? 23, এবং ক্লোরিন দিয়ে নিলেও তোমার কি সোডিয়ামের তুল্য ভর কত হবে? 23। তার মানে তুল্য ভর তোমার একটা মৌলের কখনোই ভিন্ন ভিন্ন হবে না, একটাই হবে। তুমি যেটা স্ট্যান্ডার্ড ভর নেবে সেটাই হবে। যেমন এখন অক্সিজেন দিয়ে দেখানো হচ্ছে, দেখো সোডিয়াম অক্সাইড যৌগে অক্সিজেনের ভর হলো 16, সোডিয়ামের ভর কত হচ্ছে? তাহলে একটা সোডিয়ামের পরমাণু ভর হলো 23 আর দুইটা পরমাণু আছে 2 দিয়ে গুণ দিছি, আর অক্সিজেনের স্ট্যান্ডার্ড ভর কত? 8। তাহলে এখন ঐকিক নামে আমরা করি, অক্সিজেনের 16 ভাগ ভরের সাথে সোডিয়ামের 23 গুণ 2 ভাগ ভর যুক্ত হয়। তাহলে এখন আমরা ঐকিক নিয়মে করি অক্সিজেনের 1 ভাগ ভরের সাথে সোডিয়ামের তাহলে কত ভর যুক্ত হবে? কমে যাবে। তাহলে কম মানে ভাগ দিছি আমরা 16। এখন সোডিয়ামের অক্সিজেনের স্ট্যান্ডার্ড ভর ছিল 8, সুতরাং 8 ভাগ অক্সিজেনের 8 ভাগ ভরের সাথে সোডিয়ামের কত ভর যুক্ত হয়েছে? 8। তাহলে বেশি হয়েছে গুণ,
কাটাকাটি করলে কত হচ্ছে 23 ভাগ। তার মানে এইখানেও দেখা যাচ্ছে অক্সিজেনের 8 ভাগ স্ট্যান্ডার্ড ভরের সাথে সোডিয়ামের ভর যুক্ত হচ্ছে কত 23। তার মানে সোডিয়ামের তুল্য ভর এখানেও কত 23। বোঝা গেছে? মিথিলা, তুমি সারাক্ষণ কি আঁকতেছো এগুলো? খুব বাজে জিনিস দেখাচ্ছে। সুতরাং তুল্য ভরের সংজ্ঞানুসারে 3টি স্ট্যান্ডার্ড মৌলের ক্ষেত্রে সোডিয়ামের তুল্য ভর কত 23। তার মানে তুমি এই 3টা মৌলের স্ট্যান্ডার্ড ভরের সাথে যে মানে যে কোনো মৌলই তুমি যুক্ত করো না কেন সব ক্ষেত্রে তোমার তুল্য ভর কত হবে 23। এবার প্রতিস্থাপন, আগে বলেছি যুক্ত, এখন বলবো আমরা কি প্রতিস্থাপন। তাহলে সোডিয়াম প্লাস HCl বিক্রিয়া করলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। তাহলে বিক্রিয়াটা অবশ্যই সমতা বিধান করতে হবে। 2Na প্লাস 2HCl বিক্রিয়া করলে 2NaCl প্লাস কত হবে H2। তাহলে এখানে সোডিয়ামের ভর কত 23, আর কয়টা পরমাণু আছে? দুইটা, 2 দিয়ে গুণ। এই যৌগটা থেকে কয়টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে? দুইটা। একটা হাইড্রোজেন ভর কত 1.008, আর দুইটার ভর হবে কত 2 দিয়ে গুণ। তাহলে আমরা এখন উইকিং লিখবো এটা। এই বিক্রিয়া দেখাচ্ছে 2 পরমাণু সোডিয়াম 2 অণু HCl হতে 2 পরমাণু H পরমাণুকে প্রতিস্থাপন করেছে। তাহলে আমরা ওইটাই এখন উইকিং নেমে লিখবো। একটার ভর হলো 1.008 হাইড্রোজেনের, দুইটা ভর আছে 2 দিয়ে গুণ। এত ভাগ ভরের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে কয়টা? দুইটা সোডিয়াম। তাহলে একটার ভর 23, 2 দিয়ে গুণ দিয়েছে, দুইটা আছে। তাহলে 1.008, কারণ হাইড্রোজেন স্ট্যান্ডার্ড ভর কত 1.008। সুতরাং 1.008 ভাগ করে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে, তাহলে 2 গুণ ছিল, এখানে ভাগ হয়ে গেছে, 2 দিয়ে কেটে দিলাম, কত হলো 23। তার মানে এই জায়গায় যে প্রতিস্থাপন করেছে ওই স্ট্যান্ডার্ড ভরে একটা মৌল হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড ভর হলো 1.008 ভাগ হাইড্রোজেনকে, সেই ক্ষেত্রে ওই সোডিয়ামের ভর কত হয়েছে 23। তার মানে যুক্ত হোক অথবা প্রতিস্থাপন করুক, সেই ক্ষেত্রে সব ক্ষেত্রেই সোডিয়ামের তুল্য ভর কত থাকবে 23। বোঝা গেছে? জি স্যার। অর্থাৎ সোডিয়ামের তুল্য ভর কত 23। এখন যদি ম্যাগনেসিয়াম সালফাইড নেই, এবার কিন্তু দেখো সালফার আছে মৌলটা, এখানে 3টা যে স্ট্যান্ডার্ড মৌল ধরেছি আমরা কোনোটাই নেই। ম্যাগনেসিয়াম সালফার 2টা মৌল আছে, আমরা 3টা মৌল ধরেছি, হাইড্রোজেন, ক্লোরিন, আর একটা হলো অক্সিজেন। হাইড্রোজেন ক্ষেত্রে ভর ধরছি 1.008, আর ক্লোরিন ধরছি 35.5, অক্সিজেন ধরছি কত 8। কিন্তু এখানে দেখো এই যৌগটাতে কোনোটাই মৌল নাই 3টার মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আমরা মৌলের তুল্য ভর বের করব? সুতরাং এই জায়গায় আমরা একটু সহযোগিতা নেব। সহযোগিতা কিভাবে নেব? যে এসব ক্ষেত্রে ম্যাগনেসিয়াম মৌলের সাথে আমরা ক্লোরিনের যোগ করি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর হলো 24, ক্লোরিনের ভর হতো 35.5, 2টা পরমাণু আছে 2 দিয়ে গুণ দিয়েছি, এই যে 2টা আছে 2 দিয়ে গুণ দিয়েছি। তাহলে এইটাই এখন উইকিং নিয়মে লিখবো আমরা। 35.5 ইন্টু 2 ভাগ ভরের ক্লোরিনের সাথে ম্যাগনেসিয়ামের ভর যুক্ত হচ্ছে কত 24। তাহলে একের কত হবে? একে কম হবে, আর ক্লোরিনের 35.5 হলো স্ট্যান্ডার্ড ভর, সুতরাং 35.5 এর সাথে যুক্ত হবে তাহলে 12 ভাগ। অর্থাৎ এটা কেটে দিলাম, 2 দিয়ে 24 কে ভাগলে 12। তাহলে হ্যাঁ, ম্যাগনেসিয়ামের তুল্য ভর বের হলো তাহলে কত আমাদের 12। এখন এই 12-র সাথে, অর্থাৎ ম্যাগনেসিয়ামের 12 ভাগ তুল্য ভরের সাথে সালফারের যে ভর যুক্ত হবে সেটাই তার কি হবে তুল্য ভর। অর্থাৎ তাহলে আমি সংজ্ঞাটা একটু মডিফাই হবে এখানে, যে কোন মৌল যদি ওই যৌগে উপস্থিত থাকে, সেই মৌলটার যদি স্ট্যান্ডার্ড ভর অর্থাৎ তুল্য ভরের সাথে অপর মৌলের যে ভর যুক্ত হয় সেটাকেও বলা হবে তোমার কি তুল্য ভর। আমরা এখানে আসি এখন। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড যৌগ থেকে আমরা জানলাম কি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড থেকে যৌগ থেকে জানলাম ম্যাগনেসিয়ামের তুল্য ভর কত 12। এখন এই ম্যাগনেসিয়ামের তুল্য ভরের সাহায্যে ম্যাগনেসিয়াম সালফার যৌগ থেকে আমরা কি করব? সালফারের তুল্য ভর বের করব। তাহলে কোন মৌলের তুল্য ভরের সাথে অপর কোন মৌলের যে ভর যুক্ত হয় সেই ভরকেও ওই মৌলের বলা হবে কি তুল্য ভর। তার মানে কি বলা যাচ্ছে, যদি 3টা স্ট্যান্ডার্ড মৌল না থাকে তাহলে ওই যৌগটাতে যে মৌলগুলো ওই 3টার যে কোনো স্ট্যান্ডার্ড ভরের সাথে যুক্ত হয় সেটা থেকে বের করে ওই যৌগটা থেকে ওই মৌলের তুল্য ভরটা বের করে দেবো। এখন ওই তুল্য ভরের সাথে অপর মৌলের যে ভর যুক্ত হবে সেটাই সেই যৌগের হবে কি সেই মৌলের তুল্য ভর। আমরা এখন উইকিং নিয়মে আবার করি। তাহলে ম্যাগনেসিয়ামের 24 ভাগ ভরের সাথে সালফারের কত ভাগ? সালফার হলো 32, একটা পরমাণু হলো 32, তাহলে সালফারের 32 ভাগ ভরের সাথে যুক্ত হয়।
ম্যাগনেসিয়ামের 1 ভাগ ভরের সাথে সালফারের কত হবে তাহলে কম, কম হলে ভাগ। আর ম্যাগনেসিয়ামের তুল্য ভর বের করছি আমরা কত 12, তাহলে 12 ভাগ ভরের সাথে যুক্ত হবে এখন বেশি, বেশি হলে গুণ হয়ে গেছে, 12 দুগুণে 24, 16 দুগুণে 32, অর্থাৎ 16 ভাগ ভর যুক্ত হয়। সুতরাং ম্যাগনেসিয়ামের 12 তুল্য ভরের সাথে সালফারের 16 ভাগ ভর যুক্ত হয়। সুতরাং সালফারের তুল্য ভর হবে কত 16। অর্থাৎ যদি কোনো যৌগে হাইড্রোজেন, ক্লোরিন এবং অক্সিজেন এই তিনটার মধ্যে কোনোটা মৌলই ওই যৌগে উপস্থিত না থাকে, সেই ক্ষেত্রে যে কোনো মৌলের সাথে ওই যৌগে উপস্থিত মৌলের সাথে এই তিনটার যে কোনো একটার সাথে যুক্ত হয় সেখান থেকে আগে ওই মৌলটার তুল্যভর বের করে নিতে হবে। নেওয়ার পরে ওই তুল্যভরের সাথে অপর মৌলের যে ভর যুক্ত হবে সেটাই হবে তার কি তুল্যভর। কথা বোঝা গেছে? এখন এইটাকে আমরা এখন সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সারে আমরা লিখে দিই। এখন যে মৌলের তুল্যভর সমান সমান কি বোঝাচ্ছে দেখো তো এখানে, এই যে মৌলের ভর এটা হলো 12 দিয়েছি আমরা, এটা থেকে না খাই এইখান থেকে আসি, এখানে আর একটু উপরে আসি, এই জায়গায় হলে ভালো হবে, আর একটু উপরে আসি এই জায়গায়, এই জায়গায় দেখো। তাহলে অক্সিজেন যদি আমরা বলি তাহলে এই মৌলটার ভর ইনটু পরমাণু সংখ্যা ভাগ হলো তোমার 16, আর যে মৌলটা আমরা ধরেছি এখানে অক্সিজেন তার স্ট্যান্ডার্ড ভর এখানে কত হবে গুণ হবে। তাহলে এখানে দেখো মৌলের তুল্য ভর মৌলের ভর ইনটু যদি হাইড্রোজেন বলি নিচে তাহলে হাইড্রোজেন স্ট্যান্ডার্ড ভর, আর মৌলের সঙ্গে যুক্ত বা ইয়া দ্বারা প্রতিস্থাপিত হাইড্রোজেনের কি হবে ভর। এটা হলো গাণিতিক টার্ম হিসেবে মৌলের তুল্য ভরের একটা সংজ্ঞা। মৌলের ভরের সাথে 1.008 গুণ করতে হবে, আর ওই মৌলটার সাথে যে মৌলটা যে মৌলটার উপরে ভর নিয়েছে হাইড্রোজেন তার সাথে যুক্ত বা উহা দ্বারা প্রতিস্থাপিত হাইড্রোজেনের ভর নিতে হবে। যদি অক্সিজেন নেই তাহলে উপরে নিতে হবে 8, আর নিচে হাইড্রোজেনের জায়গায় লিখতে হবে অক্সিজেনের ভর। যদি ক্লোরিন হয় তাহলে 35.5, যে স্ট্যান্ডার্ড ভরগুলো নিয়েছি আমরা 35.5, আর নিচে লিখতে হবে মৌলের সঙ্গে যুক্ত বা ইয়া দ্বারা প্রতিস্থাপিত ক্লোরিনের কি ভর। বোঝা গেছে? আমরা আজকে এ পর্যন্তই শেষ করতেছি ক্লাস।